আলভি ফ্রেশ হয়ে রাতের খাবার খেল মাত্র ডাইনিং রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আলভিকে ক্লান্ত দেখাচ্ছে, ওর বিশ্রামের দরকার। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, এখন আর এখানে বসার দরকার নেই। অনেক রাত হয়ে গেছে, মায়াকে নিয়ে রুমে যাও, দুজনেই বিশ্রাম নাও। আলভি কিছু না বলে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে। ওর এখন ঘুম পাচ্ছে, লং জার্নিতে ক্লান্ত লাগছে। বাড়িতে এসেছে 10টায়, এখন বাজে রাত 1:30। এখন অক্টোবর মাসের শেষ প্রায়। মাঝরাতের পর শীত শীত লাগে। এসি অন করে টেম্পারেচার বাড়িয়ে দেয়, তারপর ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয় আলভি। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই ওকে নিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলভিকে আঁকড়ে ধরে ওর বুকে মুখ গুজে দেয় মায়া। আলভিও আগলে নেয় মায়াকে। আলভির বুকে মুখ গুজে রেখে মায়া বলে, গতকাল যখন হসপিটালে গিয়েছিলাম চেকআপ করাতে, তখন তোমাকে অনেক বেশি মনে পড়ছিল। হসপিটালে যতজন প্রেগন্যান্ট মেয়ে ছিল সকলের সাথেই তাদের হাজবেন্ড ছিল, কিন্তু আমার সাথে তুমি ছিলে না। আলভি আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়ার মাথায় চুমু খেয়ে বলে, সরি বউ, আমি তো জানতাম না আমার মায়াপরীটা মা হবে, আমি বাবা হব। যদি জানতাম তাহলে সবকিছু ফেলে তোমার পাশে চলে আসতাম, তোমাকে একা ছাড়তাম না। যেদিন জানতে পারলাম আমি মা হব, সেদিন যে আমার কত আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছিল তখনই কল করে তোমাকে বলতে তুমি বাবা হবে। কিন্তু আবার সারপ্রাইজ দেব ভেবে নিজেকে দমিয়ে নিয়েছিলাম। আব্বু তোমাকে কল করে বলতে চাচ্ছিল, আমিই নিষেধ করেছিলাম। সবাইকে বলেছিলাম তুমি আসার পর তোমাকে জানাতে। আমি কল্পনাও করিনি বাড়িতে এসে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব। সারপ্রাইজ দিতে এসে নিজেই বিশাল বড় সারপ্রাইজ পেয়ে গেছি। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তাও ভালো যে আমার অবস্থা দেখে তোমার কিছু হয়নি। আন্ডারস্কোর জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরে আসে 5 বাপ বেটা। 5 জনের পরনেই সাদা পাঞ্জাবি পাজামা। আলভি সোফায় না বসে সোজা রুমে চলে আসে। মায়া মাত্রই নামাজ আদায় করে বেডে বসেছে। মা হবে জানার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি মায়া। আলভি এসে মায়ার পাশে বসে। মায়া আলভির দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি পাজামা চেঞ্জ করে খাবার খেতে চলো। হুম খাবো তো, আগে তোমাকে মন ভরে দেখে নেই। মায়া হেসে বলে, আর কত দেখবে, ঘুম থেকে ওঠার পর থেকে তো দেখছি। তাও তো মন ভরছে না। খিদে পেয়েছে, নিচে চলো। আলভি বসা থেকে উঠে পাঞ্জাবি পাজামা চেঞ্জ করে নেয়। তারপর মায়াকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই দেখে মান্তাসা আর মাহিরও নিচে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এসেছে। আলভিকে দেখেই মান্তাসা মাহিরের কোল থেকে নেমে দৌড়ে আলভির কাছে আসে। আলভি কোলে তুলে নিতেই গলা জড়িয়ে ধরে মান্তাসা। খুশি হয়ে বলে, তোমাতে খুঁজেছিলাম, নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু। পলা শেষ হয়েছে দেখেই তো আবার ফিরে এসেছি। কাবা? হ্যাঁ। তুমি খাবা? হ্যাঁ। কি রান্না করেছ? আমি কলি নাই, আম্মু কলছে। ওহ, তুমি জানো না কি রান্না হয়েছে? দুদিকে মাথা নাড়ায় মান্তাসা। কথা বলতে বলতেই ডাইনিং রুমে চলে এসেছে 4 জন। আস্তে আস্তে বাকি সবাইও চলে আসে। একসাথে খাওয়া শুরু করে সবাই। কমা খাওয়া দাওয়া সেরে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে আলভি। মায়াকে বেডের উপর বসিয়ে রেখে সুটকেস দুটো টেনে মায়ার সামনে এনে ফ্লোরে রাখে। প্রথম সুটকেসটাতে মায়ার জন্য ড্রেস, আলভির নিজের কয়েকটা ড্রেস। বাকি সব ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ সহ আরও অনেক কিছু। অর্ধেকের বেশি জিনিস মায়ার জন্য। সব কিছু বের করে এক পাশে ফ্লোরে রাখে আলভি। তারপর দ্বিতীয় সুটকেসটা খুলতেই মায়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সুটকেস ভর্তি শুধু বেবিদের প্রোডাক্টস। ছেলে মেয়ে উভয় বেবির জন্য ড্রেস, ছোট ছোট জুতো সহ আরও যা যা প্রয়োজন সেসব কিছুই আছে। আলভি মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। মায়াকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে, কি হয়েছে? মায়া বেড থেকে নেমে আসে। আলভির সামনে বসে ছোট ছোট ড্রেস, জুতো হাতে নিয়ে বলে, এগুলো আমাদের বেবিদের জন্য। তুমি তো জানতে না, তাহলে এগুলো? জানতাম না, তবুও নিয়ে এসেছি। এক সময় না এক সময় বেবি তো হবেই। ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা তো জানি না, তাই দুজনের জন্যই নিয়ে এসেছি। ছেলে হোক আর মেয়ে হোক একজনের তো লাগবেই। নিয়ে এসে তো ভালোই হয়েছে। এখন যেহেতু টুইন বেবি হবে তাহলে আল্লাহ তায়ালা যেন একজন ছেলে আরেকজন মেয়ে দেন। তুমি বাবা হবে সেটা বোধহয় তোমার ভেতর থেকেই জানান দিয়েছিল, সেজন্যই না জেনেও এসব নিয়ে এসেছ। তাই হবে হয়তো। এর টান আছে না? মায়া বেবিদের প্রোডাক্টসগুলো নাড়াচাড়া করে দেখতে থাকে। আর একটু পরপর আলভির মুখের দিকে তাকায়। আলভি ওদের দুজনের সবকিছু তুলে রেখে দেয়। এগুলোর এখন আর প্রয়োজন নেই। মায়ার দেখা শেষ হলে বেবিদের প্রোডাক্টসগুলো আবার সুটকেসে তুলে রাখে।
রুমের ডোর ভিড়িয়ে দিয়ে এসে জানালার পর্দা টেনে দেয়। রুমের লাইট অফ করে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে মায়াকে নিয়ে ঘুরতে বের হবে। আন্ডারস্কোর সময় পানির স্রোতের মতো নিজ গতিতে এগিয়ে যায়। মায়া এখন 8 মাসের প্রেগন্যান্ট। উঁচু ভারী পেট নিয়ে নড়াচড়া করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। মায়াও অনেকটা মোটা হয়ে গেছে। এখন ওজন 60 কেজি। আর 1 সপ্তাহ পর মায়ার ডেলিভারির ডেট, 2-1 দিন আগ পিছু হতে পারে। আলভি বাড়িতে আসার পর মায়াকে দুবার ডক্টর দেখিয়েছে। এমনিতে মায়ার সেরকম কোনো সমস্যা নেই। মা আর বেবি 3 জনেই এখনো সুস্থই আছে। ইদানিং মায়ার হাত পায়ে পানি আসা শুরু করেছে। হঠাৎ হঠাৎ হাত পায়ে পানি এসে হাত পা ফুলে যায়। এখন রাতে ঘুমোতে পারে না ঠিক মতো। বেবিরা এত জোরে জোরে কিক রে যে ব্যথায় ঘুম ভেঙে যায়। প্রচুর নড়াচড়া করে। আলভি মায়ার সব রকম খেয়াল রাখে, যত্ন করে। নিজের হাতে মায়ার পছন্দের খাবার রান্না করে খাওয়ায়। গোছলের পর মায়ার কাপড় চোপড় ধুয়ে দেয়, নিজের রুম মোছে, ঝাড়ু দেয়। মায়াকে নিয়ে বাড়ির অন্য সকলের খুব একটা ভাবতে হয় না। মায়া ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই, আলভিও একটু আগেই ঘুমিয়েছে। আলভির ঘুমের সমস্যা হয় প্রচুর। রাতে মায়ার জন্য ঘুমোতে পারে না, মায়া জেগে থাকবে আর ও নাক ডেকে ঘুমাবে তা তো হয় না। আর দিনের বেলায় অফিসের কাজে বিজি থাকে। সব কিছু মিলিয়ে অনেক দিন ধরে ঠিক মতো ঘুমোতে পারে না। এখনো প্রকৃতির ভাঁজে শীত জেকে বসে আছে। সকাল বেলা কুয়াশার চাদরে ঢাকা থাকে প্রকৃতি। ঘাসের ডগায় জমে থাকে শিশির বিন্দু। রাত প্রায় 3টা বেজে গেছে। মায়ার ঘুম ভেঙে যায়। আলভি ওকে আলতোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া আলভির দিকে ফিরে শোয়, এতক্ষণ উল্টো ঘুরে কাত হয়েছিল। আলভি একটু নড়েছে মায়াকে আলতোভাবে আবারও আগলে নেয় ঘুমের ঘোরেই। মায়া ব্ল্যাঙ্কেটের নিচে মাথা ঢুকিয়ে আলভির বুকে মুখ গোজে। এখন আর আগের মতো করে আলভির সাথে মিশে যেতে পারে না মায়া। উঁচু ভারী পেটের জন্য দুজনের মাঝখানে একটু দূরত্ব রাখতে হয়, নয়তো পেটে চাপ লাগে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ মায়ার চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে ফুপিয়ে কাঁদতে শুরু করে। মায়ার ফোপানোর শব্দ শুনেই আলভির ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে মায়ার মুখ বুক থেকে তুলে দেখার চেষ্টা করে বলে, কি হয়েছে মায়াপরি? কাঁদছ কেন? পেট ব্যথা করছে? পেইন হচ্ছে? কি হয়েছে মায়াপরি, কথা বলছো না কেন? মায়া আলভির হাত ধরে নিজের গায়ের উপর দিয়ে তুলে দেয়। আলভিকে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলে, আমার কিছু হয়নি, শান্ত হও তুমি। তাহলে কাঁদছ কেন? বাজে স্বপ্ন দেখেছ? না, কি হয়েছে তাহলে? তুমি এত ভালো কেন? আলভি বুঝতে পারে না মায়ার কথা। হঠাৎ এমন কথা কেন বলছে মাঝরাতে? আবার কান্নাও করছে। মায়ার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার বলো আমাকে? আমাকে এত ভালোবাসো কেন? মাঝে মধ্যে মনে হয় আমি লম্বা একটা স্বপ্ন দেখছি। কবে যেন ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। ইদানিং এরকমটা বেশি মনে হয়। ভয় লাগে। সব কিছু কেমন স্বপ্নের মতো লাগে বিয়ের পর থেকে এখন পর্যন্ত। ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে ভয় পেয়ে যাই। তুমি অনেক ভালো, তোমাকে যত দেখি তত অবাক হই এখনো। তুমি দুনিয়ার বেস্ট হাজবেন্ড। তোমাকে কত কষ্ট দিয়েছিলাম, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার মনের আগে পরের সব কষ্ট দূর করে দিতাম। আমাদের দুজনের জীবন থেকে কতগুলো বছর নষ্ট হয়ে গেছে। আরও আগে যদি আমরা এক হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তুমি যদি আরও আগে ফিরে আসতে তাহলে তোমার সাথে আরও কয়েকটা বছর বেশি বাঁচতে পারতাম। আমার এখনো ভীষণ আফসোস হয় আরও আগে কেন ফিরে আসোনি। আমি কত শত দিন রাত তোমার অপেক্ষায় পথ চেয়েছিলাম। ভাবতাম এই বুঝি তুমি ফিরে আসলে। জানো সবাই যখন আমাকে কটু কথা বলতো না, তখন তোমার উপর অনেক রাগ হতো আমার। তখন মনে হতো দুনিয়ার সবচেয়ে পচা মানুষ তুমি। আমি না এখনো আগের দিনগুলোর কথা ভুলতে পারি না। ওই দিনগুলোর কথা মনে করতে চাই না, তবুও ভুলতে পারি না। কিন্তু আমি এখন অনেক খুশি তোমাকে পেয়ে। তুমি বেস্ট। আলভি চুপ করে থাকে, মায়াকে জড়িয়ে ধরে। আলভিরও ভীষণ আফসোস হয় এখনো, কেন আরও আগে ফিরে আসেনি? কেন বাবা মায়ের কথা শোনেনি? নিজের হাতে কতগুলো বছর নষ্ট করে ফেলেছে, আফসোস। মায়ার মাথায় আবারও চুমু খেয়ে বলে, ঘুমাও রার আগে আর তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি। সকালে ফজরের নামাজ আদায় করে বেডরুমে প্রবেশ করে আলভি। মায়া জায়নামাজে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আলভি এগিয়ে এসে মায়ার গা ঘেঁষে বসে ফ্লোরে। মায়া তেলাওয়াত থামায় না। আলভি কোনো প্রকার ডিস্টার্ব না করে চুপচাপ বসে থাকে। প্রায় 10 মিনিট পর তেলাওয়াত থামায় মায়া। কোরআন শরীফ বন্ধ করে পাশে সরিয়ে রাখে। পা দুটো লম্বা করে মায়া, ভাঁজ করে বসে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে। আলভি মায়ার পেছনে বসে 2 পা মায়ার দুদিক দিয়ে দেয়।
মায়া আলভির বুকের সাথে ঠেস দিয়ে আরাম করে বসে। আলভি নিজের হাত দুটো মায়ার উঁচু ভারী পেটের উপর রাখে। বেবিরা নড়াচড়া করছে। মায়া আলভির হাতের উপর নিজের দুই হাত রাখে। আলভি পেটে হাত বুলাতে বুলাতে বলে, অনেক কষ্ট হচ্ছে। মায়া দুদিকে মাথা নাড়ায়, নিজের হাত দুটো উঁচু করে ধরে বলে, এগুলো কি করেছ? আলভি মায়ার দুই হাতের দিকে তাকায়, হেসে বলে, কি করেছি? মেহেদি দিয়েছ কেন হাতে? সুন্দর দেখানোর জন্য। আজকে হসপিটালে যেতে হবে আর তুমি মেহেদি দিয়ে দিয়েছ। তো কি হয়েছে? সুন্দর হাত দুটো এখন আরো বেশি সুন্দর লাগছে দেখতে। নার্স ডক্টর কি ভাববে? যা ভাবার ভাবুক, তাতে আমার কি? কখন দিয়েছ? 12টার দিকে বোধ হয়। অনেক সুন্দর হয়েছে দেওয়া। তোমার হাত দুটো যে সুন্দর, তাই সুন্দর লাগছে। মায়ার হাত দুটো ধরে উঁচু করে দুই হাতে চুমু খায় আলভি। রাতে মায়া ঘুমিয়ে গেলেও আলভির ঘুম আসছিল না। মায়ার হাত ধরে আধশোয়া হয়ে বসেছিল, তখন চোখ পড়ে মায়ার হাতের দিকে। হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে আবার। নেইল কাটার এনে দুই হাতের নখকে টে দেয়, দুই পায়ের নখকে টে দেয়। তারপর খেয়াল হয় হাতে পায়ের নখের মেহেদির রং হালকা হয়ে গেছে। বসে বসে দুই হাতের নখে মেহেদি দিয়ে দেয়। হালকা হালকা শুকিয়ে যাওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। ইনস্ট্যান্ট মেহেদি হওয়ায় অল্প সময়ের মধ্যেই গাঢ় সুন্দর রং হয়ে যায়। দুই হাতের তালুতেও সুন্দর করে ডিজাইন করে দেয়। 5 মিনিট পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। দুই পায়ের নখেও মেহেদি দিয়ে দিয়েছে। মায়া গভীর ঘুমে মগ্ন থাকায় কিছুই টের পায়নি। রাতে কয়েকবার ঘুম ভাঙলেও হাতের দিকে খেয়াল করেনি। ফজরের নামাজ আদায় করার জন্য ওয়াশরুমে প্রবেশ করার পর হাতের দিকে নজর যায় মায়ার। দুই হাতের তালুতেই সুন্দর ডিজাইন করে মেহেদি দেওয়া রয়েছে। হাতে পায়ের নখেও মেহেদি দেওয়া। প্রত্যেকবারের মতন একা একাই হেসেছিল মায়া। গল্পের লেখক সানা শেখ। পরবর্তী পার্ট আগে পড়তে সানা শেখ পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী পার্ট পোস্ট করার সাথে সাথেই পেয়ে যাবেন। আলভি বাড়িতে আসার পর থেকে মায়ার হাত পায়ের নখের মেহেদির রং কখনো উঠে যায়নি বা খুব একটা হালকা হয়নি। রং একটু হালকা হলেই আলভি আবার দিয়ে দিয়েছে। ইউটিউব ভিডিও দেখে দেখে মেহেদি ডিজাইন করা শিখেছে। প্রথম ভালোভাবে দিতে পারত না, কিন্তু চেষ্টা করতে করতে এখন অনেক সুন্দর করে দিতে পারে। কম হলেও মাসে 2-1 বার মায়ার হাতে পায়ে মেহেদি দিয়ে দেয় নিজেই। ইনস্ট্যান্ট মেহেদি হওয়ায় অল্প কয়েক দিনের মধ্যেই উঠে যেত, আলভি আবার দিয়ে দিত। মায়ার হাত পায়ে নখে মেহেদি দেওয়া থাকলে আলভির কাছে ভালো লাগে। মায়া মুখ তুলে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে বলে, হসপিটালে কখন যাবে? আলভি মায়ার কপালে চুমু খেয়ে বলে, দুপুরের পর, তার আগে যদি তোমার পেইন শুরু হয় তাহলে আগেই যাব। মায়া কিছু না বলে আলভির বুকের সাথে ঠেস দিয়ে চুপ হয়ে থাকে। আলভি মায়ার হাত দুটো মুঠো করে ধরে বলে, ভয় করছে? একটু ভয় পেও না, আল্লাহর রহমতে কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো। মায়া আবারও চুপ হয়ে থাকে। আলভি বসা থেকে উঠে মায়াকে ধরে দাঁড় করাই। বসে থাকতে থাকতে পা দুটো ভারী হয়ে গেছে আবার। রুমেই হাঁটাহাঁটি করে, ততক্ষণে আলভি জায়নামাজ ভাঁজ করে রেখে কোরআন শরীফ তুলে রাখে, তারপর বেড গুছিয়ে নেয়। মায়াকে টুলের উপর বসিয়ে চুলের বিনুনি খুলে চুল ব্রাশ করে আবার বিনুনি করে দেয়। মায়াকে বেডে বসিয়ে বলে, বসে থাকো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। নিচে গিয়ে খেয়ে নেব। কষ্ট করে এখন আর নিচে নামতে হবে না। সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্ট হয় তো তোমার। তুমি থাকো, আমি নিয়ে আসছি। মায়াকে রুমে রেখে আলভি রুম থেকে বেরিয়ে যায়। মায়া নিজের পেটের দিকে তাকায়। এক জায়গায় উঁচু হচ্ছে, আরেক জায়গায় নিচু হচ্ছে। কমা কমা 11টার পর পর শাওয়ার নেয় মায়া আর আলভি। রোজকার মতন দুজন একসাথেই শাওয়ার নিয়েছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে এসে বসে, আলভি দুজনের ড্রেস ধুয়ে হাতে নিয়ে বের হয়। বেকনিতে মেলে দিয়ে এসে ক্রিম লোশন নিয়ে মায়ার পাশে দাঁড়ায়। মায়ার ফেসে ক্রিম লাগিয়ে দিয়ে হাতে পায়ে গলায় দিয়ে দেয়। তারপর মায়ার চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়, নিজের চুলগুলোও শুকিয়ে নেয়। হেয়ার অয়েল এনে মায়ার চুলের গোড়ায় ভালোভাবে অয়েল ম্যাসাজ করে দেয়, তারপর পুরো চুলেই দিয়ে দেয়। চুলগুলো ব্রাশ করে বিনুনি করে দেয়। সব কিছু করা শেষ করে নিজের গায়ে টি শার্ট জোড়ায়। নিচে গিয়ে মায়ার জন্য খাবার নিয়ে আসে আবার। মায়ার সামনে বসে নিজের হাতে খাইয়ে দেয়। মায়ার জোড়াজুড়িতে নিজেও খায় অল্প। খাওয়া শেষে আলভির সাথেই নিচে নেমে আসে মায়া। আজ আলতাফ মাহমুদ আর আহনাফ মাহমুদ অফিসে যাননি, মাহির একাই গেছে অফিসে। লাঞ্চের পর মাহিরও ফিরে আসবে। নিচে এসে সোফায় বসে আলভি প্লেট রেখে এসে নিজেও বসে সোফায়। নাহার বেগম এটা সেটা জিজ্ঞেস করছেন মায়াকে। মাহিদ মান্তাসাকে কোলে করে নিয়ে এসে বসে আলভির পাশে। মান্তাসা আলভির কোলে এসে ওর গলা জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলে,
ছোট আব্বু, বলো আম্মু, আজকে আমাল বাইয়া আর বুনু হবে? হ্যাঁ, কখন হবে? হসপিটালে যাওয়ার পর। তালে চলো। কোথায়? হসপিটাল। আরেকটু পর যাব। আমি কোলে নেব। কোলে নিতে পারবে তুমি? সত্যি আছে আমাল। শক্তি আছে তাহলে আমাকে কোলে নাও। তুমি বলো, কোথায় বড়? আমি এখনো অনেক ছোট। না তুমি বলো ওইস। আম্মা খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ। কি খাবে? মাহিদ বলে। তোমার বাচ্চা ছেলে দুধু খাবে। খেতে দাও তাড়াতাড়ি না হলে কান্না করে দেবে। মাহিদের কথা শুনে সোফায় বসে থাকা সকলে ওর দিকে তাকায়। মান্তাসা নিজের গায়ে থাকা টি শার্ট উঁচু করে তুলে আলভিকে বলে, আব্বু নাও কাও কান্না কোলো না। মান্তাসার কথা শুনে হো হো করে হেসে ওঠে আলভির সাথে বাকি সবাই। মান্তাসা ছোট ছোট করে আলভি সহ বাকিদের দিকে তাকাচ্ছে। এভাবে হাসছে কেন সবাই? মান্তাসা আবার বলে, কাঁদছ না কেন? কাও। মাহিদ হাসতে হাসতে ঠাস করে সোফা থেকে নিচে পড়ে যায় তবুও ওর হাসি বন্ধ হয় না। হাসতে হাসতে আলভির পেটে খিল ধরে যাচ্ছে। কমা কমা দুপুরের খাবার খেয়ে মায়া আর আলভি রুমে আসে তৈরি হওয়ার জন্য। একটু পরেই হসপিটালের উদ্দেশ্যে বের হবে সবাই। একটা ব্যাগের ভেতর মায়ার জামা কাপড় সহ আরও প্রয়োজনীয় সবকিছু ভরে নেয় আলভি। মায়া ফ্রেশ হয়ে এসে বেডে বসে। আলভি ড্রেস চেঞ্জ করে প্যান্ট শার্ট পরে নেয়। মায়া আর কি তৈরি হবে? আলভি মায়ার চুলগুলো আবার খুলে ব্রাশ করে বেঁধে দেয়। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝোড়ো করে কেঁদে দেয়। সযত্নে মায়াকে বুকে আগলে নেয় আলভি। পিঠে হাত বুলিয়ে মাথায় চুমু খেয়ে বলে, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না ইনশা আল্লাহ, সাহস রাখো। যদি আমি। থামিয়ে দেয় আলভি। মায়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না তোমাদের ইনশা আল্লাহ। মায়া শক্ত করে আলভির কোমর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি অনেক বছর বাঁচতে চাই তোমার সাথে। আলভি মায়ার মাথায় আবার চুমু খেয়ে আদর করে বলে, হ্যাঁ আমরা একসাথে বাঁচব তো অনেক বছর। মায়া আবার কাঁদতে কাঁদতে বলে, আমি আরো শত শত রাত তোমার বুকে মাথা রেখে শান্তিতে নিশ্চিন্তে ঘুমোতে চাই। শত শত ভোর দেখতে চাই তোমার সাথে। তোমার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে শত শত ভোরে ঘুম থেকে জাগতে চাই। আমি চাই তোমার ভালোবাসার উষ্ণতায় ঘুম ভাঙ্গুক। আমি তোমার হাত ধরে বৃদ্ধ হতে চাই। তোমার আদর, যত্ন আর ভালোবাসা আরো অনেক বছর পেতে চাই। আমাদের সন্তানদের নিয়ে হাসি খুশি আর শান্তিতে ভরা একটা সুন্দর সংসার করতে চাই। আলভি শক্ত করে ধরে রাখে মায়াকে। ধরা গলায় বলে, তোমার সব ইচ্ছে চাওয়া পূরণ হবে ইনশা আল্লাহ। আমি অনন্তকাল তোমার সাথে থাকব। আমরা একসাথে আরো অনেক বছর বাঁচব। মায়া আলভির বুক থেকে মুখ তুলে তাকায়। আলভি মায়ার চোখ গাল মুছিয়ে দেয়। দুই হাতে মায়ার মুখ আগলে ধরে সারা মুখে অসংখ্য চুমু খায়। আবার জড়িয়ে ধরে বলে, চলো সবাই অপেক্ষা করছে। হসপিটালের করিডোরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে আলভি, তাকিয়ে আছে ওটির দিকে। বিকেল, সন্ধ্যা গড়িয়ে এখন রাত 9টা। বাড়ির সবাই হসপিটালে এসেছে। সকলেই আল্লাহর কাছে দোয়া করছে মায়া আর বেবিদের জন্য। এমনিতেই শীতল প্রকৃতি, তার মধ্যে মাথার উপর ভো ভো করে ঘুরছে বড় একটা সিলিং ফ্যান তবুও দরদর করে ঘামছে আলভি। ওর কপাল, ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। হাত পা কাঁপছে, থেকে থেকে শ্বাস বন্ধ হয়ে আসছে মায়ার পেইন ওঠার পর থেকেই। ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো পানিতে টুইটুম্বর আর লাল হয়ে আছে। একটু পর পর চোখের পানি গড়িয়ে পড়ছে আর আলভি তা মুছে নিচ্ছে, আবার পড়ছে। মাহির আর মাহিদ আলভিকে সাহস যোগায়। একটু সময় পরেই দুজন নার্স বেবিদের কোলে নিয়ে ওটি থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই ঘিরে ধরে নার্স দুজনকে। আলভি বেবিদের দিকে তাকায়। সাদা ধবধবে ফর্সা চেহারা, লাল টকটকে ঠোঁট জোড়া, ছোট ছোট চোখ জোড়া দুনিয়া আর নিজের পরিবার দেখছে। বেবিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলভির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নার্স দুজন নিজে থেকেই জানায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে। আলভি কাপা গলায় মায়ার কথা জিজ্ঞেস করতেই নার্স জানায় মায়া ঠিক আছে, অপারেশন শেষ হলে কেবিনে শিফট করা হবে। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলে মেয়েকে তুমি প্রথমে কোলে নাও। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে আবার ছেলে মেয়ের দিকে তাকায়। কাপা কাপা হাতে ছেলে মেয়েকে কোলে তুলে নেয় একসাথেই। নিজের বাহুতে চোখ মুছলেও লাভ হয় না, আবার পানি গড়িয়ে পড়ে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। উপস্থিত সবাই তাকিয়ে আছে তিনজনের দিকে। আলভি চোখ তুলে বাবার মুখের দিকে তাকায়। আলতাফ মাহমুদ ছেলের চোখে পানি দেখে হেসে বলেন, এবার আবার খুশিতে অজ্ঞান হয়ে যেও না। এখন কিন্তু তোমার ছেলে মেয়ে কোলে আছে, ওরা ব্যথা পাবে। আলতাফ মাহমুদের কথা শুনে সবাই হাসে কিন্তু আলভি হাসতে পারে না। বাবা মায়ের দিকে আগায় একটু। অপরাধীর ন্যায় মাথা নিচু করে জড়ানো গলায় বলে, আমাকে তোমরা মাফ করে দিও আব্বু আম্মু।
আমি তোমাদের সাথে অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। তোমাদের সন্তানকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। আলতাফ মাহমুদ ছেলের বাহুতে চাপড় মেরে বলেন, বাবা হওয়ার পর বুঝতে পারছো তাহলে? আলভি বাবার মুখের দিকে তাকিয়ে বলে, সরি আব্বু, আর সরি বলতে হবে না। তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার উপর আমরা কখনোই রেগে থাকতে পারি না। আমাদের দোয়ায় আর ভালোবাসায় সব সময় তোমরা আছো। এখন মন খুলে হাসো। আন্ডারস্কোর মায়াকে কেবিনে শিফট করা হয়েছে। নার্স কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলভি কেবিনে প্রবেশ করে। মায়া ডোরের দিকেই তাকিয়ে আছে। আলভিকে দেখে আবার হাসে। আলভি দ্রুত পায়ে এসে মায়ার পাশে দাঁড়ায়। মাথায় হাত বুলিয়ে সারা মুখে অসংখ্য চুমু খায়। মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, এখন কেমন লাগছে? মায়া আলভির চোখে চোখ রেখে বলে, ভালো। তুমি ঠিক আছো? চোখ মুখ এমন করে রেখেছ কেন? কি হয়েছে তোমার? আলভি মায়ার বাম হাতটা মুঠো করে ধরে বলে, আর বেবি নেয়ার প্রয়োজন নেই। ছেলে মেয়ে দুজন হয়েছে, এখানেই সমাপ্তি। কেন? তুমি না বলেছিলে 10-12টা নাতি নাতনি উপহার দেবে আব্বুকে? ওই কথা এমনি বলেছিলাম, কিন্তু এখন সিরিয়াস হয়ে বলছি। আর একটাও না। এত টেনশন প্রেশার আর নিতে পারবো না, সোজা উপরে চলে যাব। আলভির কথা শুনে মায়া মুচকি হাসে। বাড়িতে থাকতে আলভি মায়াকে সাহস জোগালেও হসপিটালে আসার পর থেকে আলভি নিজেই ভয় কেমন যেন করছিল। হাত কাঁপছিল, একটু পর পর চোখ মুছছিল। এই সময়টাতে এত ভয় আর টেনশন লাগে যা ভাষায় প্রকাশ করার মতন না। বেবিদের মায়ার কাছে নিয়ে আসা হয়। ছেলে মেয়েকে দেখে একটু পরপর আলভির চোখ ভিজে উঠছে। এখন পুরোপুরি ফিল করতে পারছে ওর বাবা মাকে কতটা কষ্ট দিয়েছে। আর কাউকে কখনো কষ্ট পেতে দেবে না। নিজের সর্বোচ্চ চেষ্টা করবে সবাইকে হ্যাপি রাখার। আন্ডারস্কোর সিজারের 3 দিন পরই মায়াকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। 7 দিনের দিন আকিকা করে ছেলে মেয়ে দুজনের নাম রাখা হয়েছে। ছেলের নাম অভি আহমেদ, মেয়ের নাম আইভি মুমতাহিনা। মায়া এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। বেবিরা সেরকম জ্বালাতন করে না। আলভি স্টাডি রুমে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করছিল। মিটিং শেষ হতেই ল্যাপটপ চার্জে লাগিয়ে বেডরুমে ফিরে আসে। এখন বিকেল 3টা, মায়া আর বেবিরা ঘুমিয়ে আছে। দুপুর পর 3 জন ঘুমিয়েছে, এখনো ওঠেনি। আলভিকে ফিরে আসতে দেখে ঐশী রহমান রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যান। এতক্ষণ নাতি নাতনিকে পাহারা দিচ্ছিলেন, কেউ যদি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে তাই। ঐশী রহমান বেরিয়ে যেতেই আলভি বেডের উপর ঝুঁকে পড়ে মায়ার কপালে চুমু খায়, তারপর ছেলে মেয়ের। আলভির কাছে 3 জনেই ভীষণ আদুরে। ইচ্ছে করে সব সময় 3কে বুকে জড়িয়ে ধরে বসে থাকতে, চুমু খেতে। আলভির পুরো দুনিয়া এখন এই বাড়ির ভেতরেই। আলভি আবার চুমু খেতেই মায়া চোখ মেলে তাকায়। ঘুম ঘুম চোখে আলভিকে দেখে হেসে বলে, কি হয়েছে? কিছু না, আসো ঘুমাও। আলভি মায়ার পাশে শুয়ে মায়াকে বুকে আগলে নেয়। মায়া আলভির বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। দুজনের আলিঙ্গন আর নীরবতার মাঝে আইভি কেঁদে ওঠে। মায়া আলভির বুক থেকে মুখ তুলে তাকায়। আলভি মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা আপনি আর ঘুম থেকে ওঠার সময় পেলেন না? মাত্র বউটাকে একটু ধরেছিলাম। আমি যখন ওই বউটাকে একটু ছুঁই আপনি তখনই এমন করেন, আপনার ভাইটাও এমন করে। দুজন এসে বউটাকে ছিনিয়ে নিয়েছেন। আমার বউ অথচ আমি কাছে পাই না। মায়া হাসতে হাসতে মেয়ের দিকে ফিরে মেয়েকে বুকে টেনে এনে খেতে দেয়। আলভি পেছনে থেকে মায়া আর মেয়ে দুজনকেই জড়িয়ে ধরে একসাথে। ছেলেটা দূরে পড়ে গেছে, ঘুমিয়ে আছে তাই আর ডিস্টার্ব করে না আলভি। বউ আর মেয়েকে জড়িয়ে ধরে চুপ হয়ে থাকে। আন্ডারস্কোর সময় থেমে থাকে না, সময় আগায় নিজ গতিতে। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। কিছু দিন আগে মাহিদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্ট বের হতে অনেক দেরি। বাবা ভাইয়ের সাথে নিয়মিত অফিসে যাওয়া আসা করে এখন। গত রাত থেকে মাহিদের মন বিষণ্ণ হয়ে আছে। হাসি খুশি ছেলেটা আর হাসছে না গতকাল রাত থেকে। কারো সাথে কোনো কথা বলছে না, নিজের রুম থেকেও বের হচ্ছে না। রুমে একা একা থাকে আর চোখের পানি ফেলে একটু পরপর। বেচারা নিজের পরিস্থিতি অবস্থা কাউকে বোঝাতে পারছে না। বাড়ির কেউ ওকে বুঝতেই চাইছে না। বড় ভাই দুইটাও কেমন করে রয়েছে। সব কিছু জানার পরেও বাপ চাচাকে বোঝাচ্ছে না। মাহিদের এখন ইচ্ছে করছে গলায় দড়ি দিতে। ওর ফোন, ল্যাপটপও নিয়ে গেছে ওর বাপ। বাড়ির বাইরেও বের হতে দিচ্ছে না ওকে। মেয়েদের মতন বাড়ির ভেতর বন্দি করে রেখেছে। এখন দুপুর 2:30। মাহির আসে মাহিদের রুমে। মাহিদ বেডে বসে জানালার দিকে তাকিয়ে আছে উদাস মনে। এখন আর চোখ বেয়ে পানি পড়ছে না। কেমন যেন হয়ে বসে আছে। মাহির এসে ভাইয়ের পাশে দাঁড়ায়। মাহিদ তাকায় না ভাইয়ের দিকে।
মাহির ছোট ভাইয়ের কাঁধের উপর হাত রেখে বলে, রেডি না হয়ে এখনো বসে আছিস কেন? আমাদের বের হতে হবে একটু পর। মাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, এই বিয়ে আমি করব না ভাইয়া। তুমি তো সব জানোই। আব্বুকে তুমি বোঝাও না প্লিজ, আমি এই বিয়ে করতে পারবো না। আব্বু শুনছে না আমার কথা। কিছু বললে উল্টো আমার উপর রাগ দেখায়। মেয়ে দেখতে যাচ্ছি শুধুমাত্র, দেখতে গেলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। যদি হয়ে যায়, হয়ে গেলে করে নিবি। আমি যাব না, তোমরা যাও। বসে না থেকে উঠে রেডি হ। আব্বু আবার রাগারাগি করবে। আমি লিনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ভাগ্য যেখানে আছে সেখানেই হবে। লিনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না মানে করব না। আব্বুকে গিয়ে বল এভাবে। আমার ফোন আর ল্যাপটপ এনে দাও। নিজে গিয়ে চা। ছোটবেলা থেকে তোমাদের সকলের সব কথা শুনেছি আমি, আর এখন আমার একটা চাওয়া তোমরা পূরণ করবে না? তোমাদের কাছে তো বেশি কিছু চাইনি আমি, শুধু একটা মেয়েকে চেয়েছি। দাও না ওকে, এমন কেন করছো তোমরা? তুই যদি আমার ছেলে হতি তাহলে তোর সব চাওয়া আমি পূরণ করতাম। তুই তো আমার ছেলে না, তুই আমার ভাই। আব্বু না থাকলে একটা কথা ছিল, এখন তো আব্বু আছে, আমি আব্বুর কথার উপর কিছু করতে পারবো না। মাহিদ ভাইয়ের দুই হাত মুঠো করে ধরে করুণ স্বরে বলে, লিনাকে ছাড়া আমি মরে যাব ভাইয়া। অন্য কাউকে বিয়ে করে লিনাকে ঠকাতে পারবো না আমি, অন্য নারীকে বিয়ে করে সেই নারীকেও ঠকাতে পারবো না। তার থেকে আমি মরে যাব সেটাই ভালো। মাহির ভাইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, উল্টা পাল্টা কথা বলবি তো এক চড়ে তোর সব দাঁত ফেলে দেব। রেডি হ তাড়াতাড়ি, বিকেল হয়ে যাচ্ছে। মাহিদকে টেনে তুলে দাঁড় করাই। আলমারি থেকে নিজেই ড্রেস বের করে হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঠেলে ঢুকিয়ে দেয়। গলা ছেড়ে চলে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি। মাহিদ কিছু না বলে চুপ হয়ে থাকে। মাহির বেরিয়ে যায় নিজে তৈরি হওয়ার জন্য। আলভি মেয়েকে আগে তৈরি করাতে শুরু করে। জামা পরিয়ে মেয়ের চুলগুলোতে দুটো ঝুঁটি বেঁধে ক্লিপ লাগিয়ে দেয়। বেডের উপর দাঁড় করিয়ে তাকায় ছোট্ট একটি মিষ্টি মায়াবী পরীর দিকে। নিষ্পাপ চেহারায় বাবার মুখের দিকে তাকিয়ে হাসছে মায়াবী আইভি। বউ বাচ্চাদের দেখলেই আলভির দুনিয়া শান্ত হয়ে যায়। সব কিছু ভালো লাগে, পুরো দুনিয়ার সুখ শান্তি এখন ওর দুয়ারে। মেয়েকে বসিয়ে রেখে ছেলেকে রেডি করিয়ে দেয়। চুলগুলো সেট করে সানগ্লাস পরিয়ে দিয়ে বলে, চুপচাপ বসে থাকবে, এক চুল নড়বে না এখান থেকে। অভি মাথা নাড়ায়, নড়বে না এখান থেকে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, ড্রেস চেঞ্জ করে। মায়া এসে আলভির সামনে উল্টো ঘুরে দাঁড়ায়। আলভি জামার ফিতে বেঁধে দিয়ে চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয় সেই আগের মতো। আগে এক মায়াকে সামলাতো, এখন 3 জনকে সামলায়। মায়া বোরকা হিজাব পরতে পরতে আলভি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। রেডি হয়ে 4 জন রুম থেকে বেরিয়ে আসে। আলভি দুই হাতে ছেলে মেয়ের দুই হাত ধরে রেখেছে। ছেলে মেয়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে হেঁটে নিচে নেমে আসে। দাদা নানাকে দেখে দুজন গুটি গুটি পায় প্রায় দৌড়ে যায়। সবাই এসে উপস্থিত ড্রয়িং রুমে, শুধু মাহিদ বাদে। আহনাফ মাহমুদ গলা ছেড়ে ডেকে বলেন, নিচে আসবি নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। নিচে নেমে আসে মাহিদ। চোখ মুখ থমথমে, মলিন বিষণ্ণ। অন্য দিনের মতন অত বেশি হ্যান্ডসাম লাগছে না আজকে। মলিন বিষণ্ণ চেহারা অর্ধেক হ্যান্ডসামনেস গায়েব করে দিয়েছে। দুই নাতনিকে কোলে নিয়ে দুই ভাই আগে আগে বেরিয়ে যান বাড়ি থেকে। অভি বেশি একটা কোলে উঠতে চায় না। ও সব সময় সকলের সাথে হেঁটে হেঁটে যায়। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির ভেতর এখনো 3 ভাই রয়েছে। মাহিদ বাড়ি থেকে বের হতে চাচ্ছে না। দুই ভাই ওর দুই হাত টেনে ধরে নিয়ে যেতে থাকে। মাহিদ দুজনকে বলে, তোমরা দুজন তো আগে থেকেই জানতে আমি লিনাকে ভালোবাসি। তোমরা আব্বুকে কেন বোঝাচ্ছ না? তোমরা বোঝালে আব্বু নিশ্চয়ই বুঝবে। আমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবো না। তোমরা এমন কেন করছো আমার সাথে? আলভি বলে, তোকে প্রথমেই তো বলা হয়েছিল এই বাড়ির সবাই প্রেম বিদ্বেষী। যে যার সাথে প্রেম করবে তার সাথে বিয়ে হবে না জীবনেও। এমন কিছু কোনো দিন বলা হয়নি আমাকে। আমার সাথে করা হয়েছিল তখনই তোর বুঝে নেওয়া উচিত ছিল। এখন চুপচাপ চল, মেয়েটা সুন্দরী আছে দেখলেই তোর মন পরিবর্তন হয়ে যাবে। তোমরা কি সত্যি সত্যিই আমার ভাই? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সাথে এমনটা কিভাবে করতে পারো তোমরা? আমরা করছি না কিছু, তোর বাপ চাচা করছে, মানে আমার মির্জাফর বাপ আর শ্বশুর। মাহির আলভির মুখের দিকে তাকিয়ে বলে, তুই এখনো চাচ্চুকে কেন মির্জাফর বলিস? তোমার বোনকে এখনো মাঝে মধ্যে আমার মির্জাফর বাপকু বুদ্ধি দেয়। দোষ তো তোরই। যতই দোষ করি তাই বলে সে আমার বউকে বুদ্ধি দেবে? আমার বোনটা তো সরল সোজা, তাই। সরল সোজা? সিরিয়াসলি? তোমার বোনের ভয় মাঝে মধ্যে আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়ে যায়।
যেভাবে ভয় দেখায় তোমার বোন, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। অমন ভয় সব বোনই দেখায়, আমার বোন তোমার বোন বলে কোনো কথা নেই। কথা বলতে বলতে মাহিদকে টানতে টানতে বাড়ির বাইরে বেরিয়ে আসে তিনজন। আহনাফ মাহমুদ গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলেন, আজকে কি বাড়ি ফেরার ইচ্ছে আছে নাকি ঘর জামাই থাকবি? মাহিদ গাড়িতে উঠে বসতে বসতে বলে, কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম, এখন বেঁচেও শান্তি নেই, মরেও শান্তি নেই। আলভি বলে, এই কারণেই প্রেম করা হারাম। হারামে প্রথমে খুব সুখ শান্তি আনন্দ থাকে, কিন্তু পরে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। হারামে জোড়ানোর শিক্ষা পাচ্ছিস তো এখন? একদম হারে হারে। জীবনে আর প্রেম করব না। তোর কি আরো প্রেম করার ইচ্ছে ছিল? ছি ছি, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, একটাই শুরু একটাই শেষ। হারামটা এখন হালাল হয়ে গেলেই হয়। আল্লাহ মাফ করো আর লিনাকে আমার বউ বানিয়ে দাও। জীবনে আর কোনো দিন হারাম কাজ করব না, আল্লাহ শুধু এবারের মতো মাফ করে আমার চাওয়াটা পূরণ করে দাও। মাহির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। পেছনের সিটে সানজিদা, মান্তাসা, নাহার বেগম আর মায়া আক্তার বসেছে। ড্রাইভিং সিটে মাহির আর ওর পাশে মাহিদ। সামনের গাড়িতে আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ, মেহবুবা মেহের, ঐশী রহমান আর আইভি। আলভির ব্ল্যাক মার্সিডিজ গাড়িতে শুধু মায়া আর আলভি। ওদের সাথে আর কেউ নেই। পরপর বাড়ির গেট পেরিয়ে তিনটা গাড়ি বেরিয়ে যায় গন্তব্যের দিকে। মাহিদ বিষণ্ণ মনে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। বাপকে এতবার করে বলল অন্য কাউকে বিয়ে করবে না, লিনাকে ভালোবাসে, ওকেই বিয়ে করবে। বাপের কাছে আর কোনো দিন কিছু চাইবে না, শুধু লিনাকে চায়, কিন্তু ওর বাপ ওর কোনো কথা শুনল না। ধরে বেঁধে অন্য জায়গায় মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। লিনা কি করছে কে জানে? গত রাত থেকে লিনার সাথে যোগাযোগ করতে পারেনি একবারের জন্যও। গন্তব্যে এসে পৌঁছায় তিনটা গাড়ি। বাড়ির দিকে তাকাতেই মাহিদের চোখ দুটো বড় বড় হয়ে যায়। হার্টবিট বেড়ে যায়। ভাবনায় এতই মগ্ন ছিল যে গাড়ি কোন দিক দিয়ে কোথায় এসেছে খেয়ালই করেনি। অবাক চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। মাহির মিটি মিটি হাসছে। গাড়ির ভেতরেই উড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে মাহিদ। একটু পর ছেড়ে দিতেই মাহির হেসে বলে, সারপ্রাইজটা কেমন? খুবই বাজে, আরেকটু হলে দম বন্ধ হয়ে মরে যেতাম। নাম এখন। মাহিদ নিজেকে স্বাভাবিক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই মিটি মিটি হাসছে। লজ্জা পেয়ে আলভির পেছনে এসে দাঁড়ায়, নিজেকে আড়াল করে। রাতে কি হাঙ্গামাটাই না করেছিল বাড়িতে। চিৎকার চেঁচামেচি করে না পেরে শেষে বাপের পা জড়িয়ে ধরে বলেছিল লিনাকে বিয়ে করবে, লিনাকে যেন এনে দেয়। আহনাফ মাহমুদের কাট গলার স্বর ছিল, আমি আমার পছন্দের মেয়েকেই তোর বউ করে আনব। তোর পছন্দের বা অন্য কারো পছন্দের মেয়ে এই বাড়ির বউ হবে না। আমি যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করতে হবে, তোর এটাই ফাইনাল। ফোন ল্যাপটপ সব রাতেই নিয়ে নিয়েছিলেন। বেচারা সারা রাত ঘুমোতে পারেনি। আলভি মাহিদকে পেছনে থেকে টেনে বের করার চেষ্টা করে বলে, বাচ্চাদের মতো পেছনে লুকাচ্ছিস কেন? বের হ। তোমরা সবাই আগে থেকেই সব প্ল্যান করেছো তাই না? তোকে শিক্ষা দেওয়ার জন্য শ্বশুরের প্ল্যান এটা। জীবনে অনেক উড়েছ, একবার তো মুখ থুবড়ে পড়া উচিত। রঙ্গ তামাশা তো কম করনি জীবনে, এখন ভেতরে চল। বাড়ির ভেতর প্রবেশ করে সবাই। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। আগে থেকেই তো সকলের সাথে সকলে পরিচিত, এখন আর আলাদা করে কি পরিচিত হবে? আলভি লিনার কথা শ্বশুরকে জানিয়েছিল প্রথম। লিনার বাবা, দাদা, চাচা সবাইকেই চেনেন আহনাফ মাহমুদ। লিনার বাবার সাথে বেশ সখ্যতাও আছে বিজনেসের সূত্রে। ছেলে মেয়েকে না জানিয়ে দুই পরিবার সবকিছু ঠিক করে রাখে। খাওয়া দাওয়া শেষ হলে সবাই আবার সোফায় বসে। লিনাকে নিয়ে আসে ওর ভাবি। লিনার পরনে মেরুন রঙের শাড়ি। লম্বা ঘোমটা টেনে ধীর পায়ে এগিয়ে আসছে। মাহিদ বার কয়েক ঘাড় ঘুরিয়ে লিনার দিকে তাকায়। সকলের সামনের সোফায় লিনাকে বসানো হয়। লিনার ঘোমটা সরিয়ে দেয় ওর ভাবি। লিনা চোখ তুলে তাকায় না, ওর চেহারা বিষণ্ণ। পুরো দুনিয়ার দুঃখ কষ্ট অন্ধকার ওর চেহারায় ছেয়ে আছে। ছেলেকে দেখার জন্য লিনাকে বারবার তাকাতে বললেও লিনা তাকায় না, ওর দৃষ্টি নিচের দিকে স্থির হয়ে আছে। লিনার ভাবি লিনার মাথা জোর করে উঁচু করে ধরে। লিনা এক পলক চোখ তুলে তাকায়। দৃষ্টি নামিয়ে নিলেও ন্যানো সেকেন্ডের মধ্যে আবার তাকায়। এবার চোখের পলক ফেলতেই ভুলে যায়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সামনে বসে থাকা সুঠাম দেহের তাগড়া যুবকের দিকে। মাহিদ বুঝতে পারে ওর মতো লিনাও কিছু জানত না। লিনাও ভেবেছিল অন্য কেউ এসেছে ওকে বউ করে নেয়ার জন্য। তাকিয়ে থাকতে থাকতে দুই হাতে মুখ ঢেকে ঝড়ো ঝড়ো করে কেঁদে ওঠে লিনা। হকচকিয়ে যায় সবাই। লিনাকে ওর ভাবি নিচের একটা রুমে নিয়ে আসে। ভাবি রুম থেকে বের হতেই রুমে প্রবেশ করে মাহিদ।
লীনা মাহিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও শব্দ করে কেঁদে ওঠে। বেড থেকে উঠে দাঁড়িয়ে মাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না। তোমার সাথে যোগাযোগ করার সব রাস্তা আব্বু আর ভাইয়া রাতেই বন্ধ করে দিয়েছিল। আমি রাতে ঈদ করতে নিয়েছিলাম, তারপর ভাবলাম কোনো একটা সুযোগ যদি পাই তোমাকে পাওয়ার, তাই পিছিয়ে যাই। ভাগ্যিস শয়তানের প্ররোচনায় অমন পাপ কাজ করিনি, নয়তো তোমাকে না পাওয়ার আফসোস অনন্তকাল থেকে যেত আমার মনে। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না মাহিদ, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আমিও ভালোবাসি তোমাকে নিজের থেকেও বেশি। কমা কমা সবাইকে রেখে সন্ধ্যার আগে আগে মায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আলভি। মায়াকে নিয়ে যাবে এখন লং ড্রাইভে। বাচ্চাদের বাবা মায়ের কাছে রেখে এসেছে। ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবে দুজনকে। একবার ঘুমিয়ে গেলে সারা রাত আর ঘুম থেকে উঠবে না দুজনের একজনও। 1 মাস পর মাহিদ আর লিনার বিয়ে। আজকে আকদ সম্পন্ন করা হয়েছে দুজনের। ব্ল্যাক মার্সিডিজ ছুটে চলেছে নিজ গতিতে। চারদিক অন্ধকারে তলিয়ে গেছে ধীরে ধীরে। পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। নিরিবিলি রাস্তার পাশে গাড়ি দাঁড় করায় আলভি। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে দুজনেই। শীতল বাতাস বইছে। শীতল বাতাসে অন্তর শীতল হয়ে যাচ্ছে। পাশাপাশি দাঁড়ায় দুজন গাড়ির সাথে ঠেস দিয়ে। আলভি এক হাতে মায়াকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। নিরিবিলি শান্ত পরিবেশ, জ্যোৎস্নার আলো সাথে প্রিয় মানুষ। এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে এখন। আলভি মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, অনেকগুলো দিন পর এমন একটা রাত পেলাম, তাই না? কেমন লাগছে তোমার? দারুণ। আমি তোমাকে ভালো রাখতে পেরেছি? মায়া হাসে। আলভির 2 গালে হাত রেখে বলে, শুধু ভালো রাখোনি, অনেক ভালো রেখেছ, ততটা ভালো যতটা আমি স্বপ্নেও ভাবিনি। আলভি মায়াকে জড়িয়ে ধরে বলে, আর কি চাও আমার কাছে? আমি চাই আরো শত শত রাত তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে। চাই প্রতিটি ভোর তোমার সাথে দেখা হোক, তোমার উষ্ণ বাহুতে জড়িয়ে নতুন দিনের শুরু করতে। তোমার কণ্ঠের মিষ্টি ডাক দিয়ে ঘুম ভাঙ্গুক আমার, আর তোমার ভালোবাসার ছোঁয়ায় ভরে উঠুক আমার প্রতিটি সকাল। আমি চাই তোমার হাত শক্ত করে ধরে জীবনের প্রতিটি পথে হাঁটতে। একসাথে বার্ধক্যের দিকে এগিয়ে যেতে, তোমার চোখের কোণে ভাঁজ পড়ুক আর সেখানেও ভালোবাসা লুকিয়ে থাকুক। আমি চাই তোমার আদর, যত্ন আর অশেষ ভালোবাসায় আরও অনেক বছর ডুবে থাকতে। আমাদের ছোট্ট সংসারটাকে হাসি আনন্দে ভরে তুলতে চাই। আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন বুনতে চাই, তাদের হাসিতে আমাদের পৃথিবীকে রঙিন করতে চাই। প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দের মুহূর্তে তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই, যাতে পৃথিবী যত কঠিনই হোক, আমরা একসাথে সবকিছু জয় করতে পারি। আমি চাই তোমার হৃদয় আমার জন্য ভালোবাসা কখনো ফুরিয়ে না যায়। আমি চাই আমরা একে অপরের সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকি, যতদিন পৃথিবী আছে, যতদিন ভালোবাসা আছে আর যতদিন আমরা আছি। আমার মনে হয় আমি এখনো তোমাকে পুরোপুরি ভালো রাখতে পারিনি, কমতি রয়ে গেছে এখনো। কোনো কমতি নেই। তুমি বেস্ট, তুমি অসাধারণ, তুমি কোটিতে একজন। অনেক বেশি ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করলে তোমার মতো পুরুষকে কেউ জীবন সঙ্গী হিসেবে পাবে না। সেই অনেক বেশি ভাগ্য নিয়ে জন্মানো মেয়েদের মধ্যে আমি একজন। আমার মনে হয় আমি তোমাকে ভালো রাখতে পারিনি, আমার মধ্যেই কমতি আছে। মায়ার মুখটা বুকে চেপে ধরে আলভি। তারপর বলে, তোমার মধ্যে কোনো কমতি নেই, তুমি পরিপূর্ণ একজন নারী, আমার মায়া পরী। সমাপ্ত। বিদায় মায়ালভি হৃদয়। মন্তব্য জানিয়ে যাবেন পুরো গল্প কেমন লেগেছে।